ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ। সিসিডিএম এর ক্লাব কর্মকর্তাদের আন্দোলন, স্ট্যান্ডিং কমিটি দায়িত্ব বন্টন, এই দুই ইস্যুর সমাধান খুঁজতে দ্রুতই জরুরি সভা ডাকবেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ক্লাব কর্মকর্তারা বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটির প্রধান নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগ চেয়ে যে স্মারকলিপি জমা দিয়েছে তা নিয়ে বিসিবির প্রতিক্রিয়া হয়তো জানা যাবে সেই সভা শেষেই। দেশে ক্ষমতার পট পরিবর্তনের পর গত ২১ আগস্ট বিসিবির নতুন সভাপতির দায়িত্ব পান জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। তার সঙ্গে নতুন পরিচালক হিসেবে যুক্ত হন দেশবরেণ্য কোচ নাজমুল আবেদিন ফাহিম। দুজনের ছোঁয়ায় আমূল পরিবর্তন আসবে বিসিবিতে, এমন প্রত্যাশা ছিল সবার। কিন্তু বাস্তবতা হচ্ছে কই? একের পর এক সমস্যায় জর্জরিত বোর্ড। কোচিং স্টাফের রদবদল, সাকিব আল হাসান ইস্যু তো আছেই। সমস্যার আখড়া যেন বিপিএল। মাঠের খেলা ভালো হলেও মাঠের বাইরের নানা ইস্যুতে একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছে। টিকিট অব্যবস্থাপনায় দর্শকদের গেট ভাঙচুর থেকে শুরু করে বুথে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মাঠের অব্যবস্থাপনায় সভাপতির সাথে খারাপ আচরণ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা। ব্যাংক গ্যারান্টি ছাড়াই খেলছে অধিকাংশ ফ্রাঞ্চাইজি, আর মরার উপর খড়ার ঘা রাজশাহীর পেমেন্ট জটিলতা। নতুন কমিটি বিসিবির দায়িত্ব নিয়েছে ৫ মাসের মতো হয়েছে। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের দ্বন্দ্ব। সেই সাথে এখনও করা হয়নি স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বন্টন। করতে করতে অপেক্ষার প্রহরী যেন আর ফুরায় না। গত বোর্ড মিটিংয়ের পরে একটা প্রস্তাবিত আপনার কমিটি দিয়েছিল আমাদেরকে। ফারুক ভাই সবাইকে বলেছিল যে এটা আমাদেরকে দেখে একটু বিবেচনা করে ওনাকে জানাতে বলেছে। তো বোর্ড মিটিং ছাড়া তো আপনার কমিটি অ্যাপ্রুভ হয় না। তো ওই বোর্ড মিটিংয়ের পরে এখন পর্যন্ত কোনো বোর্ড মিটিং হয় নাই। এই মাসের মধ্যে যতটুকু জানি এই মাসের মধ্যে হবে। এই বোর্ড মিটিংয়ে দিয়ে দেওয়া উচিত। তবে খুব সম্ভবত বিসিবি সভাপতি ফারুক আহমেদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে সংশোধিত গঠনতন্ত্র নিয়ে ঢাকার ক্লাবগুলোর বিদ্রোহ আর লিগ বর্জনের সিদ্ধান্তে। ইতিমধ্যে সভাপতির কাছে ক্লাব প্রতিনিধিরা গঠনতন্ত্র সংশোধন কমিটির প্রধান নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগ দাবি করে স্মারক জমা দিয়েছে। এই সমস্যার সমাধানে দ্রুতই বোর্ড সভাপতি জরুরি সভা ডাকবে বলছেন সংশ্লিষ্টরা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। বিপিএল দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে ব্যাট করছে চিটাগাং কিংস। এর আগের শ্বাসরুদ্ধকর প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৬ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। ১৯৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯০ রানে থামে সিলেটের ইনিংস। অলরাউন্ড পারফরমেন্সের জন্য খেলা শেষে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। শেষ ২ ওভারে প্রয়োজন ছিল ৪০ রান। জাকের আলী অনিকার, সামিউল্লাহ শেনওয়ারির ঝড়ে ম্যাচটা প্রায় বেরই করে ফেলেছিল সিলেট স্ট্রাইকার্স। তবে শেষ ওভারের নাটকে হাসিটা ঢাকা ক্যাপিটালসই হেসেছে। সিলেটের বিপক্ষে ঢাকার জয় ৬ রানে। টস জিতে সাগরিকার ব্যাটিং স্বর্গে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস। ১৬ বলে ২২ রান করে তানজিদ তামিম আউট হলে ভাঙে ২৮ রানের ওপেনিং জুটি। বেশিক্ষণ টিকতে পারেননি কোটজে কিংবা মোসাদ্দেকও। অন্যদিকে এক প্রান্তে অবিচল ছিলেন লিটন দাস। সাব্বির রহমানকে নিয়ে গড়েন ৪২ রানের জুটি। তবে সবচেয়ে বেশি ঝড় তোলেন অধিনায়ক থিসারা পেরেরার সঙ্গে। মাত্র ২৭ বলে তাদের জুটি থেকে আসে ৮১ রান, ৪টি করে ৪ ও ছক্কায়। এলকেডির ব্যাটে ৪৮ বলে ৭০, পেরেরার ব্যাটে ১৭ বলে ৩৭। তাতেই ঢাকা তোলে ১৯৬। বড় লক্ষ্যে পাওয়ার প্লেতে ২ উইকেট হারায় সিলেট স্ট্রাইকার্স। সেখান থেকে দলকে টেনে তোলেন ৪৪ বলে ৬৮ রান করা রনি তালুকদার। রনি আউট হলে ম্যাচ জেতানোর দায়িত্বটা ঘাড়ে তুলে নেন সিলেটের ২ ফিনিশার জাকের আলী অনিক ও আরিফুল হক। যদিও কাজের কাজ হয়নি। জাকেরকে মুকিদুল ইসলাম মুগ্ধ আর আরিফুলকে মোস্তাফিজ আউট করলে শেষ হয় সিলেটের জয়ের স্বপ্ন। এই ম্যাচে মোস্তাফিজ পূরণ করেন তার বিপিএল ক্যারিয়ারের ১০০তম উইকেট। আফতান পিয়াল, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলেই দাভিদ মালানের উত্থান। বিপিএল ৫ বার, ডিপিএল-এ ২ বার খেলতে আসা মালান তাই বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ। মালান বলছেন এদেশের ঘরোয়া ক্রিকেটে খেলাই তাকে বাংলাদেশের বিপক্ষে পারফরমেন্স করতে সাহায্য করেছে। চট্টগ্রামে জাকির হোসেন জাকির ক্যামেরায় মালানের ইন্টারভিউ নিয়েছেন আফতান পিয়াল।
দাভিদ মালানকে বাংলাদেশের ঘরের ছেলে বললেও ভুল বলা হবে না। 5 বার বাংলাদেশ প্রিমিয়ার লিগ আর 2 বার ঢাকা প্রিমিয়ার লিগ, সবশেষ এক যুগে ইংলিশ সাবেক এই ওপেনার বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলতে এসেছেন 7 বার। 2013-তে প্রাইম দোলেশ্বরের হয়ে ডিপিএল খেলতে এসেছিলেন মালান, পরে সুযোগ মেলে বিপিএলেও। ডিপিএল হয়ে আস্তে আস্তে সুযোগ পান ইংল্যান্ড জাতীয় দলে। ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী সাবেক এই ওপেনার তাই বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ। I'm very thankful to Bangladesh, for being able to give me the opportunity to do that in the Dhaka Premier League and then to be picked in the Bangladesh Premier League. It helped me develop, especially my playing a spin. We play on, the wickets here are totally different to they are in the UK, and sometimes you have to take them deeper, and sometimes you have to go earlier with the conditions, and it makes you adjust your game and develop your game really quickly. বাংলাদেশের লিগে খেলে ইন্টারন্যাশনালে ডাক পাওয়া মালান বাংলাদেশের ওপরেই সবচেয়ে বেশি ঝড় তুলেছেন। ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে তার গড় প্রায় 90, 4 ম্যাচে 2টাতেই সেঞ্চুরি। টি20তেও 4 ম্যাচে মেরেছেন একটা 50। When you play domestic cricket against a lot of the players you're used to playing against them, like I said, I think this is my 5th BPL plus 2 Dhaka, so 7 years, and then plus international cricket. That's a lot of time to play against domestic cricketers, and you get used to playing against guys a lot and game plans against them. So yeah, it definitely helped me when I played international cricket that I played so much cricket in Bangladesh against them. এবারের বিপিএল টুর্নামেন্টের অন্যতম বড় তারকা মালান। এখন যারা খেলছেন বিশ্বকাপ জয়ী টি20 র্যাঙ্কিংয়ের সাবেক 1 নম্বর ব্যাটার, নির্দ্বিধায় তাদের মধ্যে সেরা। তবুও প্রথম 5 ম্যাচে মালান সুযোগই পাননি। The pressures of being an overseas player is as close to international cricket as it comes, where you have to score runs every game or you lose your place, and that's what domestic cricket is in franchise. You have 8 overseas, and if you don't score runs for 2 or 3 games, there's someone else waiting to take your spot. So that's the pressure that prepares you for international cricket. Thank you. এই বিপিএলে 2 ম্যাচ খেলে দুটোতেই রান করেছেন মালান, এমনকি এক ম্যাচেও তাকে কেউ আউট করতে পারেনি। প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে করেছেন 49, পরেরটায় 56। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। দাভিদ মালানের সঙ্গে ভুল বুঝাবুঝিতে রান আউটে কাটা পড়েন তামিম ইকবাল। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা নিয়ে তামিমকে বেশ সমালোচনার মুখে পড়তে হয়। ঘটনা কি হয়েছে সেটাই ফেসবুকে এক স্ট্যাটাসে জানান তামিম। মালানও গণমাধ্যমে বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ছড়াচ্ছে সবই মিথ্যা। দাভিদ মালান এবং তামিম ইকবাল ব্যাটিং করার সময়ে তামিম ইকবাল রান আউট হন দুজনের ভুল বোঝাবুঝিতে, এবং পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে এক প্রকার হইচই পড়ে যায় যে তামিম ইকবাল নাকি দাভিদ মালানের সঙ্গে রিয়াকশন করেছেন, কটু কথা বলেছেন। তামিম ইকবাল একটা ফেসবুক স্ট্যাটাসে যার ক্লারিফিকেশন দিয়েছেন, দাভিদ মালানও প্রেস কনফারেন্সে এসে জানিয়েছেন যা শুনেছেন সবই মিথ্যা। Social media and whoever else the media around have decided that it was me having to go at Tamim, which is very untrue, and yeah, I'm pretty sure you could ask the whole of their team what happened, because I was pretty much in their huddle telling them what I thought. শুধু তাই না, দাভিদ মালানের কাছে তামিম ইকবাল যেহেতু অনেক বড় তারকা এবং তামিম ইকবালকে ব্যবহার করলে গল্প তৈরি করা যায়, তাই তামিম ইকবালকে ব্যবহার করেই সোশ্যাল মিডিয়ায় একটা গল্প তৈরি করা হয়েছে। Yeah, maybe. He's one of the biggest names in Bangladesh sport, and he's been a hero to the country, so I guess anything that involves him will create a headline, and that's what newspapers and media want. They want clicks and headlines and people to read the news and create scandals. But no, once again, all I did was hold my hand up to Tamim. তামিম ইকবালের নেতৃত্বে গত আসরে শিরোপা জিতেছিল ফরচুন বরিশাল। দাভিদ মালান তামিম ইকবালের আন্ডারে এবার খেলতে পেরে রোমাঞ্চিত, এবং তার কাছে তামিম ব্রিলিয়ান্ট ক্যাপ্টেন। Yeah, he's brilliant. He won it last year and we're second on the log at the moment. He creates a fantastic atmosphere in the team. He leads by example with the way he scores his runs, and he's got a lot of really good leaders around him in Mushi and Mamadullah and guys like that to help him. So yeah, he's been absolutely fantastic. এই বিপিএল কিংবা বাংলাদেশে ঢাকা প্রিমিয়ার লিগ খেলেই দাভিদ মালানের উত্থান, তাই আরও একবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে এসে এক প্রকার কৃতজ্ঞতা বোধই দেখালেন ইংল্যান্ডের সাবেক এই ওপেনার। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম।
এবার নারী ওয়ানডে সিরিজের খবর। সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে 9 উইকেটে হেরেছে বাংলাদেশ নারী দল। 198 রানের জবাবে হেলি ম্যাথিউসের সেঞ্চুরিতে মাত্র 1 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবীয়রা। টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় 25 রানে ফারজানা ফিরলেও মুর্শিদা শারমিনের ব্যাটে 44 রানের জুটি আসে দ্বিতীয় উইকেটে। এরপর একে একে মুর্শিদা, জ্যোতি, শারমিনারা ফিরলে 123 রানে 4 উইকেট হারায় বাংলাদেশ। সোবহানা মোস্তারি ও স্বর্ণা আক্তারের 54 রানের জুটি ভালো সংগ্রহের ইঙ্গিত দিলেও মাত্র 22 রানে 6 উইকেট হারিয়ে ধসে পড়ে টাইগ্রাস ব্যাটিং। শেষ পর্যন্ত 198 রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক হেলি ম্যাথিউস আর কিয়ানা জোসেফের ব্যাটে ওপেনিং জুটিতেই 163 রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জোসেফ 70 রানে ফিরলেও ম্যাথিউস তুলে নেন সেঞ্চুরি। তাতেই 18 ওভার 2 বল আর 9 উইকেট হাতে রেখেই সহজে জয় পেয়ে যায় ক্যারিবীয়রা। সরাসরি বিশ্বকাপের টিকিট পেতে শেষ 2 ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। এবার অনূর্ধ্ব 19 নারী টি20 বিশ্বকাপের খবর। লো স্কোরিং থ্রিলারে অস্ট্রেলিয়ার কাছে 2 উইকেটে হারল বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। বাংলাদেশের করা 91 রানের জবাবে 4 বল আর 2 উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় অজিরা। আগে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশের মেয়েরা। ওপেনার সুমাইয়ার সুবর্ণার 13 আর আফিফা ইরার 29 ছাড়া কেউই ছুঁতে পারেনি 2 অঙ্কের কোটা। আর তাতেই নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 91 রানে থামে বাংলাদেশের ইনিংস। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতেই 26 রান তোলে অজিরা। একটা সময় 1 উইকেটে সংগ্রহ ছিল 50 রান, সেখান থেকে 10 রানের ব্যবধানে অজিদের অর্ধেক ব্যাটার সাজঘরে। 77 রানে 7 উইকেট হারানোর পর আশা জাগে টাইগ্রেসদের। শেষ দিকে আরও 1 উইকেট হারালেও শেষ ওভারে 2 উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পা দেয় অস্ট্রেলিয়া। একটা ভুল চাল আর এতেই বাংলাদেশের 9 বছরের দাবাড়ু রায়ান রশিদ মুগ্ধর কাছে পরাজয়। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং ব্লিটজ দাবায় 8 বারের চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের। অনলাইন দাবার প্ল্যাটফর্ম চেইজ.com র্যাপিড দাবায় নরওয়েজিয়ান গ্র্যান্ডমাস্টার কার্লসনকে পরাজিত করে অনন্য কীর্তি দেখিয়েছেন মুগ্ধ। এবার বড় কিছু স্বপ্ন বুনছেন মুগ্ধ ও তার কোচ নাইম হক। সাজ্জাদ হোসেন শাকিলের ক্যামেরায় সেই স্বপ্নের কথা শুনব মেহেদি রিয়ানের রিপোর্টে। বয়স মাত্র 9 বছর। এই বয়সেই দাবার কোর্টে ঝলক দেখিয়ে হয়েছেন শিরোনাম। বাবাকে দেখেই মূলত দাবায় আসা, সেই 3 বছর থেকে। বর্তমানে অনলাইন দাবার দুনিয়ায় সবচেয়ে বড় তারকা ম্যাগনাস কার্লসনকে হারিয়ে চমক দেখালেন রায়ান রশিদ মুগ্ধ। অনলাইন দাবার প্ল্যাটফর্ম চেস.com-এ একটা গেমের নাম বুলেট, যেখানে মাস্টাররাই কেবল অংশ নিতে পারেন। কোনো নর্ম না থাকায় মুগ্ধ তাতে অংশ নেন কোচ নাইম হকের প্রোফাইল থেকে। বুলেট গেমের সময়সীমা মাত্র 1 মিনিট। প্রতিপক্ষও নির্ধারিত হয় সফটওয়্যারের মাধ্যমে। সেভাবেই সৌভাগ্যক্রমে ম্যাগনাস কার্লসনের মুখোমুখি হয় রাজধানীর সাউথ পয়েন্ট স্কুলের 3য় শ্রেণীর এই ছাত্র। র্যাপিড দাবায় একটি ভুলের জালে মুগ্ধর জালে ফেসে যান 5 বার এবং ব্লিটজ দাবায় 8 বারের চ্যাম্পিয়ন কার্লসন। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেননি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ও নরওয়েজিয়ান এই গ্র্যান্ড মাস্টার। ওনার একটু কমপ্লিট উইনিং ছিল, ওইখান থেকে আমি একটা পিস ক্যাপচার করেছি। সো ওই ক্যাপচারটা করতে গিয়ে অন্য জায়গায় দিয়ে ফেলছে। ওইটা ছিল কুইনটা ব্লান্ডার করে দিয়েছে। এখন আমি কুইনটা খেয়ে দিয়েছি, এরপর আস্তে আস্তে খেলে এরপর কে জিতে গেছি। 6 মাস যাবৎ মুগ্ধর সাথেই আছেন কোচ নাইম হক। মুগ্ধর এই অর্জন প্রথমে বিশ্বাস না করলেও স্বচক্ষে দেখার পর শিষ্যের অর্জনে উচ্ছ্বসিত হন তিনি নিজেও। ও কল করলো ওর চাচাকে যে ম্যাগনাস কার্লসনকে হারিয়ে দিয়েছিল। তো ম্যাগনাস কার্লসনকে হারিয়ে দিয়েছিল, আমি জাস্ট হয়তো বাচ্চা আর ও হয়তোবা কোনো ছদ্মনামে কেউ খেলছে এরকম কোনো কিছু হতে পারে, আমি যেটা করছিলাম। তো তারপরে দেখি স্ক্রিনশট দিয়ে দিয়েছে ওর চাচাকে। সো স্ক্রিনশট তো ম্যাগনাস কার্লসনে দেখি, আর যে রেটিংটা দেখছি ওটা ম্যাগনাস কার্লসন ছাড়া অন্য ওয়ার্ল্ডের 2-3 জন খেলোয়াড়ই আছে ওই রেটিং আর কি অনলাইনে। তো সেটা তো পসিবল না। পরে আমি নিজের ইয়েতে চেক করে দেখলাম আসলে ও ম্যাগনাস কার্লসনকে হারিয়েছে। বয়সভিত্তিক দাবায় এরই মধ্যে নিজেকে প্রমাণ করেছেন মুগ্ধ। বাংলাদেশ অনূর্ধ্ব 10 জুনিয়র চ্যাম্পিয়ন হয়ে ছোটদের বিভাগে নজর কেড়েছেন তিনি। গত ডিসেম্বরে খেলেছেন ব্যাংককে এশিয়ান স্কুল দাবায়। এখন প্রয়োজন সঠিক পরিচর্যা ও দিক নির্দেশনার। ও হিউজ ট্যালেন্টেড একজন খেলোয়াড়। ইভেন ওকে দিয়ে বাংলাদেশের যদি সঠিকভাবে পরিচর্যা করা যায়, সেটা হচ্ছে বাংলাদেশের আপনার যারা প্রিভিয়াস খেলোয়াড় ছিল তাদের রেকর্ড ভাঙাও সম্ভব আসলে। মুগ্ধর অর্জনের ঝুলিটাও বেশ সমৃদ্ধ। দেশের গণ্ডি পেরিয়ে আলো ছড়িয়েছেন দেশের বাইরেও। 2022 সালে শ্রীলঙ্কা ও 2023 সালে কিরগিজস্তানে উঁচিয়ে ধরেছেন লাল সবুজের পতাকা। দাবার আকাশে মুগ্ধর স্বপ্নটা সেই আকাশ ছোঁয়ার, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া এবং জিএম হওয়া। আচ্ছা, ওকে। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা।
বিপিএল এর মাঝপথে অধিনায়ক পরিবর্তন করলো দুর্বার রাজশাহী। এনামুল বিজয়কে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে। চট্টগ্রামে নিজেদের ম্যাচ শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে ঘোষণা করা হয়েছে এই সিদ্ধান্ত। গত কয়েকদিন ধরে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে সমালোচিত ছিল রাজশাহী। দলের মালিকানা নিয়েও ছিল ধোঁয়াশা। এরই মাঝে অধিনায়ক পরিবর্তন কেন তা জানার চেষ্টা করেছেন সহকর্মী আফনান পিয়াল। বিপিএল চলবে আর কোনো একটা দলের ক্যাপ্টেন্সির বদল হবে না, তা যেন কখনোই হয় না, এবারও তাই হয়নি। দুর্বার রাজশাহীর নিয়মিত অধিনায়ক ৮ ম্যাচে যিনি নেতৃত্ব দিয়েছিলেন এনামুল হক বিজয়, সেই বিজয়কে সরিয়ে দিয়েছে দুর্বার রাজশাহী। হ্যাঁ, সরিয়ে দিয়েছে, এটা তাদের টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। তবে সাধারণত যেটা হয় আর কি, পারফরমেন্স খারাপ হলে অধিনায়ককে সরিয়ে দেওয়া হয়, কিন্তু এবার ক্রিকেটার বা ক্যাপ্টেন, সাবেক ক্যাপ্টেন এনামুল হক বিজয় যেন ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগী হতে পারেন, এজন্য দুর্বার রাজশাহী তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়ে তাসকিন আহমেদকে দায়িত্ব দিয়েছে। তাসকিন এই মুহূর্তে বোলারদের যে তালিকা, সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকা, সেখানে একে আছেন 18 উইকেট নিয়ে। আর 300-র বেশি রান করে বিজয়, যিনি কিনা এতদিন অধিনায়ক ছিলেন, তিনি একে আছেন রান সংগ্রাহকের তালিকায় তিনি একে ছিলেন। তার আগের ম্যাচ শেষে, যে ম্যাচে তিনি 100 রানে অপরাজিত ছিলেন 56 বল থেকে, যে ম্যাচটা একদম শেষ ওভারে গিয়ে দুর্বার রাজশাহী হেরেছে। তো এই বিপিএলে দুর্বার রাজশাহী একটা আলোচিত নাম। একদম শুরু থেকেই তাদের ওই কিডব্যাক কাহিনী, তাদের আনপ্রফেশনালিজম থেকে শুরু করে প্লেয়ার্স পেমেন্ট ইস্যু, তাদের থেকে আসলে বিতর্ক সরছেই না। এই অধিনায়কত্ব সরিয়ে দেওয়া যেন ওই আলোচনার আগুনে আরেকটু ঘি ঢাললো, যেন আলোচনার যে খাবারটা, সেই খাবারে যেন মশলা বাড়িয়ে দিল। পাশাপাশি আরেকটা ব্যাপার বলতে হয়, এখনও পর্যন্ত যেটা বলা হচ্ছে যে 25% টাকা প্লেয়ার্স পেমেন্টে সবাইকে পরিশোধ করা হয়েছে। অন্তত 2 জন ক্রিকেটার এখন পর্যন্ত, আমি যখন কথা বলছি তখন পর্যন্ত তারা টাকা পাননি, এবং ক্রিকেটারদের মধ্যে একটা দ্বিধা সন্দেহ তৈরি হয়েছে। এবং যারা টাকা পাননি তারা আজকে রাত পর্যন্ত দেখবেন এবং আগামীকালকে তারা ক্রিকেট বোর্ডের শরণাপন্ন হবেন বলেই জানতে পেরেছি। সো সব মিলিয়ে দুর্বার রাজশাহী দুর্বার গতিতেই আগাচ্ছে, তবে সেটা মাঠের ভেতরে না, মাঠের বাইরে। বিশ্বের সেরা সেন্টার ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পে, একই সাথে তাকে সেরা স্ট্রাইকারের তকমা দিলেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলোত্তি। এমবাপ্পের জোড়া গোলে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার পরে এসব কথা বলেন তিনি। দর্শকদের দুয়োধ্বনি রিয়ালের খেলোয়াড়দের উজ্জীবিত করেছে বলেও মন্তব্য করেন রিয়াল বস। এদিকে গুঞ্জন রটেছে এই মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছাড়তে যাচ্ছেন আনচেলোত্তি। লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। লাস পালমাসের বিপক্ষে 4-1 গোলের জয় পেয়েই সুখবর পেয়েছে দলটি, যেখানে জয়ের নায়ক জোড়া গোল করা কিলিয়ান এমবাপ্পে। এছাড়াও একটি করে গোলের দেখা পান ব্রাহিম দিয়াস ও রদ্রিগো। কদিন আগেও নিজের ফর্মের কারণে সমালোচনার শিকার হচ্ছিলেন পিএসজি থেকে রিয়ালে পাড়ি জমানো এমবাপ্পে। কিছু ম্যাচে নিজের ঝলক দেখালেও বেশিরভাগ ম্যাচেই হয়ে পড়েছিলেন নিষ্প্রাণ। মাঠে তার পজিশন নিয়েও ছিল দ্বিধাদ্বন্দ্ব, তবে সমালোচনা ছাপিয়ে ফিরেছেন স্বরূপে। তাই তো এমবাপ্পের প্রশংসায় আবারও পঞ্চমুখ কোচ কার্লো আনচেলোত্তি। এমবাপ্পে বিশ্বের সেরা সেন্টার ফরওয়ার্ড, এটা নিয়ে কোনো সংশয় থাকা উচিত না। অনেক মানুষের সন্দেহ ছিল এই পজিশনে সে খেলতে পারবে কিনা, অথবা লেফট উইংয়ে তাকে খেলালে আরো ভালো ফল পাওয়া যাবে। আমার মনে হয় সে একজন সেরা স্ট্রাইকার, যে কিনা তার গতি ও দক্ষতার মাধ্যমে সেন্টারেও দাপিয়ে বেড়াতে পারে। এমবাপ্পের পাশাপাশি আনচেলোত্তিকেও সহ্য করতে হয়েছে কটূক্তি। লিগে অধারাবাহিক, স্প্যানিশ সুপার কাপে বার্সার কাছে হার আর কোপা দেল রেতে সেল্টা ভিগোর বিপক্ষে এগিয়ে থেকেও শেষ সময় দেখতে হয়েছে হারের মুখ। ঘরের মাঠে সেদিন ভক্তদের দুয়ো শুনতে হয়েছিল কোচ ও রিয়ালের খেলোয়াড়দের। আনচেলোত্তি জানান সেদিনের দুয়োধ্বনিতেই এসেছে সাফল্য। কঠিন সময়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য আত্মসমালোচনা ও ইতিবাচকতা জরুরি। সমালোচনা থাকবেই, অনেক সময় তার চাইতেও বেশি কিছু হবে। বার্নাব্যুতে সমর্থকরা দুয়ো দিয়েছে কারণ তারা আমাদের উপর অখুশি ছিল, যা আমাদেরকে আরো উজ্জীবিত করেছে। এদিকে এই জয়ের পর 20 ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট এখন 46, 2 পয়েন্ট কম নিয়ে তালিকার 2 নম্বরে অবস্থান অ্যাটলেটিকো মাদ্রিদের। সমান 39 পয়েন্ট নিয়ে পরেই আছে বার্সেলোনা ও অ্যাথলেটিক বিলবাও। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।